আজকে আমরা ক্লাস 10 এর জৈব রসায়ন সম্পর্কে পড়ব। জৈব রসায়ন কি? রসায়নের অনেক কটা ভাগ রয়েছে, তার মধ্যে অজৈব রসায়ন, ভৌত রসায়ন এবং আরেকটা পার্ট হচ্ছে জৈব রসায়ন। এটা ক্লাস 10-এই সর্বপ্রথমে জৈব রসায়ন সম্পর্কে আলোচনা করা হয়। জৈব রসায়ন মানে জৈব যৌগ নিয়ে রসায়নের যে অংশে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। মূলত এই জৈব রসায়নকে কার্বন রসায়ন বলা হয়। বিজ্ঞানী ল্যাভোসিয়ে ফার্স্ট দেখিয়েছিলেন যে কোনো জৈব যৌগে কার্বন পরমাণু অবশ্যই থাকবে। কার্বন পরমাণু নেই এইরকম কোনো যৌগকে জৈব যৌগ বলা যায় না। জৈব যৌগ মাত্রই কার্বন পরমাণু বর্তমান। এই কারণে জৈব যৌগকে বা জৈব রসায়নকে কার্বন রসায়ন বলা হয়। বিজ্ঞানী ভোলে সর্বপ্রথম অ্যামোনিয়াম সায়ানেট নামক একটা যৌগ থেকে ফার্স্ট ইউরিয়া নামক একটা জৈব যৌগ তৈরি করেন। এটাই হলো প্রথম জৈব যৌগ। রসায়নে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ হলো ইউরিয়া। এই যৌগটা অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া এই যৌগটা প্রস্তুত করেন, CONH2 ইউরিয়া। ঠিক আছে, এই ইউরিয়াই হচ্ছে রসায়নে আবিষ্কৃত প্রথম জৈব যৌগ। ঠিক আছে, ইউরিয়া এটা হচ্ছে প্রথম জৈব যৌগ, ইউরিয়া CONH2। এখন এই যে জৈব যৌগ তাহলে আমরা দেখলাম যে জৈব যৌগতে কার্বন পরমাণু অবশ্যই থাকবে। আবার এই রকম অনেক যৌগ আছে যে যৌগগুলোতে কার্বন পরমাণু থাকে তা সত্ত্বেও কিন্তু ওরা জৈব যৌগ নয়, ওগুলো অজৈব যৌগ। যেমন কার্বনের অক্সাইড, কার্বনেট, বিভিন্ন কার্বনেট যৌগ, বাইকার্বনেট যৌগ, সায়ানাইড যৌগ, হাইড্রোজেন সায়ানাইড, এই সমস্ত যৌগগুলোতে কার্বন থাকে তো সেগুলো কিন্তু জৈব যৌগ নয়, এগুলো অজৈব যৌগ। তাই জৈব যৌগের যদি আমরা প্রপার সংজ্ঞা পেতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই এই কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড এবং হাইড্রোজেন সায়ানাইড বাদ দিয়ে কার্বনের আর অন্য যে সমস্ত যৌগগুলো রয়েছে যেখানে কার্বনের সমাবয়বতা এবং ক্যাটিনেশন এই দুটি ধর্ম দেখা যায়, এটা অবশ্যই উল্লেখযোগ্য। জৈব যৌগের খুবই উল্লেখযোগ্য ধর্ম দুটি হচ্ছে, একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম আর একটা হলো সমবায়বতা ধর্ম। এই দুটো ধর্ম কিন্তু জৈব যৌগে দেখা যায়। ঠিক আছে, যে সমস্ত যৌগে এই দুটি ধর্ম দেখা যায় তাদেরকেই বলা হয় জৈব যৌগ। এবং এই জৈব যৌগ সম্পর্কে যে আলোচনা করা হয় যে ক্ষেত্রে রসায়নের, সেটাই হচ্ছে জৈব রসায়ন। এখন এই যে জৈব যৌগ, এতে কার্বন অন্যান্য পরমাণুগুলোর সঙ্গে সাধারণত সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাই সমস্ত জৈব যৌগ সাধারণত সমযোজী প্রকৃতির হয়। ঠিক আছে, আর এই সমযোজী প্রকৃতির হওয়ার জন্য আমরা জানি যে সমযোজী বন্ধন অপেক্ষাকৃত দুর্বল আর আয়নীয় বন্ধন অপেক্ষাকৃত শক্তিশালী। আর আয়নীয় যৌগ যেগুলো হয় সেগুলোই মূলত অজৈব যৌগ হয়। এই কারণে যেহেতু সমযোজী বন্ধন দুর্বল এবং জৈব যৌগে সমযোজী বন্ধন বর্তমান, এই কারণে জৈব যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অজৈব যৌগ অপেক্ষা অনেক কম হয়। যেহেতু জৈব যৌগের সমযোজী বন্ধন বর্তমান আর অজৈব যৌগে আয়নীয় বন্ধন বর্তমান, বেশিরভাগ অজৈব যৌগে। জৈব যৌগগুলি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জলে কিন্তু দ্রবীভূত হয় না। বেশিরভাগ জৈব যৌগ জৈব দ্রাবকেই দ্রবীভূত হয়। জৈব দ্রাবক কোনগুলো? যেমন বেনজিন, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। আর অজৈব যৌগগুলো সাধারণত জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, এই সমস্ত পয়েন্টগুলো একটু ভালো করে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব যে আমরা দেখলাম যে জৈব যৌগের প্রধান মৌল হচ্ছে গিয়ে কার্বন। কার্বন অবশ্যই প্রত্যেকটা জৈব যৌগে থাকবে। ঠিক আছে, এই কার্বনকে নিয়ে আমরা একটু আলোচনা করব। কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, অর্থাৎ এর কে কক্ষে 2টো ইলেকট্রন বর্তমান আর এল কক্ষে 4টে ইলেকট্রন বর্তমান। তাহলে কার্বনের সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন বর্তমান। কার্বন এখন কি করে? প্রত্যেকটা জৈব যৌগে এই যে 4টে ইলেকট্রন বর্তমান, এই 4টে ইলেকট্রন অন্য পরমাণুর সর্ববহিস্থ কক্ষের
ইলেকট্রনগুলোর সঙ্গে 4টে ইলেকট্রন জোড় গঠন করে। এই 4টে ইলেকট্রন জোড় গঠন করে জৈব যৌগ প্রস্তুত করে। এই কারণে কার্বনের সমযোজ্যতা হচ্ছে 4। ঠিক আছে, কার্বনের সমযোজ্যতা হলো 4। কার্বনের সমযোজ্যতা হচ্ছে 4। যেহেতু সর্বস্থলকে 4টে ইলেকট্রন বর্তমান এবং যখন কোনো যৌগ গঠন করে কার্বন কি করে, এই 4টে ইলেকট্রন সর্বস্থ কক্ষে উপস্থিত 4টে ইলেকট্রন অন্য পরমাণুর সর্বস্থ কক্ষের ইলেকট্রনগুলোর সঙ্গে 4টে ইলেকট্রন জোড় গঠন করে যৌগ তৈরি করে। এই কারণে কার্বনের সমযোজ্যতা হচ্ছে 4। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমরা মিথেনকে নিয়ে আলোচনা করতে পারি। মিথেনের যদি আমরা গঠনটা দেখি CH4, ঠিক আছে, এটা হলো মিথেনের সংকেত CH4। এই যে এই জৈব যৌগটা বিজ্ঞানী বার্থালোট আবিষ্কার করেছিলেন প্রথম। সর্বপ্রথম এই যৌগটা তিনি আবিষ্কার করেছিলেন, মিথেন CH4। তাহলে এই যে মিথেন, কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল কার্বন। এখন কার্বনের সর্বস্থ কক্ষে 4টে ইলেকট্রন বর্তমান। এই যে 4টে ইলেকট্রন বর্তমান, হাইড্রোজেন 4টে হাইড্রোজেন আছে, চারদিকে 4টে হাইড্রোজেন আমি দিচ্ছি। এই যে এখানে একটা হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনে আবার একটা করে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। এখন কি করবে না, এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটাকে নিয়ে দ্বৈত পূর্তি করবে। যেহেতু হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকে। এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটাকে নিয়ে দ্বৈত পূর্তি করবে, এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটাকে নিয়ে দ্বৈত পূর্তি করবে, আর এই হাইড্রোজেনটা এই ইলেকট্রনটাকে নিয়ে দ্বৈত পূর্তি করবে। তাহলে হাইড্রোজেনগুলো কিন্তু দ্বৈত পূর্তি করা হয়ে গেছে, দুটো করে ইলেকট্রন হয়ে গেছে। ঠিক আছে, এখন কার্বন কি করবে, এই সবার কাছ থেকে 4টে ইলেকট্রন আছে আর এই সবার কাছ থেকে একটা করে ইলেকট্রন নিয়ে কার্বন নিজে অষ্টক পূর্তি করবে। কার্বনের অষ্টক পূর্তি হয়ে গেছে, 4টে ছিল আর একটা একটা করে নিয়েছে, দিয়ে অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে যেহেতু এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে এই হাইড্রোজেনটার সাথে, তাহলে এখানে একটা বন্ধন তৈরি হবে। এখানে এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে সমযোজী এক বন্ধন তৈরি হবে। এখানে একটা ইলেকট্রন শেয়ার হয়েছে, এখানে সমযোজী এক বন্ধন তৈরি হবে। আর এখানে এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, তাহলে এখানে সমযোজী এক বন্ধন তৈরি হবে। এইভাবে 4টে সমযোজী এক বন্ধন তৈরি হয়েছে, এই হচ্ছে মিথেন। এখন মিথেনের যদি গঠন সম্পর্কে আমরা আলোচনা করি, তাহলে দেখব মিথেনের গঠন হচ্ছে এইরকম কিন্তু হয় না। মিথেনের গঠন চতুস্তলক আকৃতির হয়। চতুস্তলকের কেন্দ্রে থাকে কার্বন এবং 4টে দিকে 4টে হাইড্রোজেন পরমাণু প্রসারিত থাকে। কেন্দ্রে থাকে কার্বন এবং চারদিকে চতুস্তলকের 4টে শীর্ষবিন্দুতে 4টে হাইড্রোজেন পরমাণু প্রসারিত থাকে। মানে এইভাবে স্ট্রাকচারটা আমরা আলোচনা করতে পারি। এই যে এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন থাকে, আর এখানে একটা হাইড্রোজেন থাকে। এই হচ্ছে মিথেনের স্ট্রাকচার, এটা চতুস্তলক আকৃতি। আমরা যদি এই ভার্টেক্স গুলোকে যদি যোগ করি, এগুলোকে যদি যোগ করা হয়, তাহলে আমরা দেখব একটা চতুস্তলক আকার পাচ্ছি, 4টে তল। ঠিক আছে, মানে সেন্টারে কার্বন থাকে আর উপরে একটা, এটা একটা হাইড্রোজেন, নিচে এইরকম করে 3টে হাইড্রোজেন থাকে। যদি আমরা যোগ করা হয় তাহলে 4টে তল বিশিষ্ট একটা জ্যামিতিক আকার পাবো। এটাকে বলা হচ্ছে চতুস্তলক, যার কেন্দ্রে কার্বন থাকে। এখন এই দুটো হাইড্রোজেনের মধ্যে এই বন্ধন কোণটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। যে কোনো দুটি হাইড্রোজেনের মধ্যে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। আর এই স্ট্রাকচারটার নাম, এই গঠনটার নাম হচ্ছে চতুস্তলক। চতুস্তলক গঠন, যে কোনো দুটি হাইড্রোজেন বন্ধনের মধ্যে বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে মিথেনের স্ট্রাকচার। এখন নেক্সট আমরা চলে যাব এই মিথেনের, এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, মিথেন হচ্ছে জৈব যৌগ। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যাটিনেশন ধর্ম, যার জন্য কার্বনের লক্ষ লক্ষ যৌগ বর্তমান। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম, এটা কিরকম ধর্ম? এই যে ক্যাটিনেশন, এটা কি ধর্ম? আমরা জানি যে জৈব যৌগ মাত্রই কার্বন পরমাণু বর্তমান, আর এই পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি জৈব যৌগ বর্তমান। অর্থাৎ
কার্বন পরমাণু হচ্ছে এমন একটা মৌল, হ্যাঁ, যার যে লক্ষ লক্ষ কম্পাউন্ড তৈরি করতে পারে, লক্ষ লক্ষ যৌগ তৈরি করতে পারে। কিভাবে? এই ক্যাটিনেশন ধর্মের জন্য। ক্যাটিনেশন ধর্মটা কি? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যে ধর্মের জন্য দুটো কার্বন পরমাণু বা কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন আর কার্বন কার্বন ত্রিবন্ধন, ঠিক আছে, এই 3 রকম বন্ধন তৈরি করতে পারে। দুটো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে এই সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন এবং সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে। এই এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে এই বড় বড় শৃঙ্খল গঠন করতে সক্ষম, অনেক বড় বড় শৃঙ্খল গঠন করতে সক্ষম। মানে এইভাবে কিন্তু বড় বড় শৃঙ্খল কিন্তু কার্বন পরমাণু গঠন করতে পারে, একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন, এইভাবে কিন্তু কার্বন পরমাণুগুলো, হ্যাঁ, বড় বড় শৃঙ্খল গঠন করতে সক্ষম এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা। এবং এই প্রত্যেকটা শৃঙ্খল কিন্তু সুস্থিত। সেই কারণে এই ধর্মকেই বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি পরস্পরের সহিত সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে, হ্যাঁ, বড় বড় শৃঙ্খল গঠন করতে সক্ষম, সেই ধর্মকেই বলা হয় ক্যাটিনেশন ধর্ম। আর এই ক্যাটিনেশন ধর্মের জন্যই লক্ষ লক্ষ কোটি কোটি জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। এই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। হ্যাঁ, নেক্সট আমরা চলে যাব ক্যাটিনেশন ধর্মের পর হাইড্রোকার্বন সম্পর্কে আমরা পড়ব, যেটা আমাদের এই 10ম শ্রেণীর প্রধান আলোচ্য বিষয় জৈব রসায়নে। হাইড্রোকার্বন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। হাইড্রোকার্বন নামটা শুনি আমরা বুঝতে পারছি যে এই হাইড্রোকার্বনের মধ্যে কোন কোন মৌল বর্তমান। হাইড্রোকার্বনের মধ্যে মেইনলি এটা বর্তমান হাইড্রোজেন বর্তমান এবং কার্বন বর্তমান। হাইড্রোজেন থেকে হাইড্রো এসছে আর কার্বন, ঠিক আছে, এই হাইড্রোজেন এবং কার্বনকে সম্মিলিতভাবে যে যৌগটা তৈরি করছে সেই যৌগটাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোকার্বন জাতীয় যৌগগুলিতে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না। অন্য কোনো মৌল থাকলে, উপস্থিত থাকলে সেই যৌগকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। একমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। অবশ্য জৈব যৌগ মধ্যে কিন্তু কার্বন ছাড়া, কার্বন হাইড্রোজেন ছাড়া নাইট্রোজেন, সালফার, অক্সিজেন এই সমস্ত মৌলগুলো থাকতে পারে, কিন্তু হাইড্রোকার্বনে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না, ঠিক আছে। এটাও এক ধরনের জৈব যৌগ হাইড্রোকার্বন। মানে হাইড্রোকার্বনের আমরা ক্লাসিফিকেশনে চলে যাব, শ্রেণীবিভাগ। এটা মূলত দু রকমের হয় হাইড্রোকার্বন, ঠিক আছে। এক নম্বর হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি? সম্পৃক্ত অর্থাৎ স্যাচুরেটেড, স্যাচুরেটেড, ঠিক আছে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন পরমাণুগুলির মধ্যে সমযোজী এক বন্ধন বর্তমান। দুটো কার্বন পরমাণুর মধ্যে যদি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে সমস্ত হাইড্রোকার্বন গঠন করে তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। সমযোজী এক বন্ধন বর্তমান, দুটি কার্বন পরমাণু মধ্যে, দুটি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন বর্তমান। দুটি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী এক বন্ধন বর্তমান, এটাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ, এই ধরনের বন্ধন থাকবে, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে না। সমযোজী এক বন্ধন থাকলে সেই হাইড্রোকার্বনগুলোকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে সংক্ষেপে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে, এদের নাম আছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলিকে বলা হয় অ্যালকেন নামে পরিচিত, অ্যালকেন, ঠিক আছে, ALKAN, অ্যালকেন জাতীয় যৌগ বলা হয় এদেরকে। এদের একটা সাধারণ সংকেত আছে, এই অ্যালকেন যৌগগুলির সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অর্থাৎ যদি n সংখ্যক কার্বন পরমাণু থাকে তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2n+2। যদি একটা কার্বন থাকে তাহলে
হাইড্রোজেন থাকবে 2+2 মানে 4টে হাইড্রোজেন থাকবে, দুটো কার্বন থাকলে 6টা হাইড্রোজেন থাকবে। হ্যাঁ, এইভাবে সংকেতগুলো গঠিত হয়। CnH2n+2 এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। হ্যাঁ, আমরা এক্সাম্পল দিই, যদি n = 1 হয় তখন যে যৌগটা হবে তার সংকেত কি হবে? C1H4 বা এটাকে বলা হয় CH4। হ্যাঁ, এটার নাম হচ্ছে মিথেন। এটাই হলো সরলতম অ্যালকেন। হ্যাঁ, বলা বাহুল্য এই মিথেনকেই বলা হচ্ছে সরলতম অ্যালকেন, কারণ এর থেকে ছোট অ্যালকেন আর পাওয়া সম্ভব নয়। মিথেনের থেকে ছোট ক্ষুদ্রতম অ্যালকেন পাওয়া সম্ভব নয়। এটাই হলো সব থেকে ক্ষুদ্রতম অ্যালকেন, একটি মাত্র কার্বন পরমাণু আছে। হ্যাঁ, এটাই হচ্ছে বলা হচ্ছে মিথেন। এটাই হলো সরলতম অ্যালকেন মিথেন। নেক্সট, যদি n = 2 হয় সেক্ষেত্রে সংকেতটা হবে C2H6, এর নাম হচ্ছে ইথেন। এইভাবে এই সমস্ত সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর সংকেত তৈরি করা হয়েছে, CnH2n+2 আর এটা C2H6। ঠিক আছে, এবারে এই যে অ্যালকেনগুলো এদের গঠনটা যদি দেখি, আমরা স্ট্রাকচারটা দেখে নিই যে কিভাবে এদের গঠনটা তৈরি করতে হয়। CH4, ঠিক আছে, CH4 এর গঠন যদি বলা হয়, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, কার্বনের আমরা প্রথমেই পড়েছি একদম চ্যাপ্টারের শুরুতে যে কার্বনের সমযোজ্যতা হচ্ছে 4। কার্বন 4টে সমযোজী এক বন্ধন গঠন করতে পারে, আর এখানে সমযোজী এক বন্ধন ছাড়া অন্য কোনো বন্ধন থাকবে না। ঠিক আছে, তাহলে আমাকে এই স্ট্রাকচারগুলো করার সময় মাথায় রাখতে হবে যে কার্বনের যেন 4টে বন্ধন অবশ্যই থাকে, 4টের বেশি বন্ধনও থাকবে না, 4টের কম বন্ধনও থাকবে না, 4টে বন্ধনই থাকবে। তাহলে CH4 কে যদি আমরা স্ট্রাকচারটা করি, তাহলে C, চারদিকে 4টে এক বন্ধন দিয়ে CH4, এগুলোকে আমরা কার্বনের হাত বলেও বলতে পারি। কার্বনের 4টে হাত সর্বদাই কিন্তু এই 4টে হাত থাকবে, 4টের কমও থাকবে না, 4টের বেশিও থাকবে না। ঠিক আছে, তাহলে যদি ইথেনের যদি স্ট্রাকচার করি আমরা C2H6, তাহলে এখানে C2 আছে। প্রথমে কার্বন পরমাণুগুলোকে আমরা লিখে নেব, দুটো কার্বন আছে, দুটো কার্বনকে পাশাপাশি লিখে নিয়েছি, মাঝে এক বন্ধন দিয়ে দিয়েছি। দুটো কার্বন পরমাণুকে পাশাপাশি লিখেছি, মাঝে এক বন্ধন দিয়েছি। আর হাইড্রোজেন, তাহলে কার্বনের একটা হাত হয়ে গেছে, তাহলে আরো 3টে হাত হবে, 3টে হাত দিয়ে দিলাম, 3টে হাতে 3টে হাইড্রোজেন, এখানে কার্বনের আরো 3টে বন্ধন হবে, 3টে বন্ধনে 3টে হাইড্রোজেন, এটা হয়ে গেল C2H6 এর গঠন। এইভাবে আমরা যে কোনো অ্যালকেনের গঠন আমরা করতে পারবো। যদি আমাদের দেওয়া হয় C4H10 এর গঠন কি হবে, C4H10, তাহলে এখানে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে কত? 4। প্রথমেই আমরা কার্বন পরমাণুগুলোকে লিখে নেব। হ্যাঁ, কার্বন পরমাণুগুলোকে সমযোজী এক বন্ধন দ্বারা লিখে নেব, কারণ আমরা জানি এটা অ্যালকেন, আর অ্যালকেনের এক বন্ধন ছাড়া তো হয় না, অ্যালকেনের সবসময় এক বন্ধনই থাকে। তাহলে 4টে এক বন্ধন দ্বারা লিখে নিলাম। এরপরে প্রত্যেকটা কার্বনে আমাকে দেখতে হবে 4টে করে বন্ধন হয়, 4টে বেশি হবে না, কমও হবে না। তাহলে এখানে দুটো অলরেডি আছে, উপরে একটা নিচে একটা, 4টে। এই কার্বনটারও দুটো অলরেডি আছে, উপরে একটা নিচে একটা, 4টে, এরও 4টে হয়ে গেল, এরও 4টে হয়ে গেল। এইবারে এই বন্ডগুলোতে আমরা একটা করে হাইড্রোজেন দিয়ে দেবো, কারণ হাইড্রোজেন ছাড়া আর অন্য কোনো মৌল এখানে থাকবে না। ঠিক আছে, C4H10, এটা হয়ে গেল C4H10 এর স্ট্রাকচার। এইভাবে আমরা অ্যালকেনের গঠনগুলো আঁকতে পারবো, অ্যালকেনের গঠনগুলো করে নিতে পারবো। তো এই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সমযোজী এক বন্ধন থাকলেই সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর বলা বাহুল্য এই যে এক বন্ধনগুলো এখানে রয়েছে এগুলোকে বলা হয় সিগমা বন্ধন, সিগমা বন্ড। এই এক বন্ধনগুলোকে বলা হয় সিগমা বন্ড। ঠিক আছে, সিগমা বন্ধন। আর সিগমা বন্ধন অনেকটাই শক্তিশালী হয়, সেই কারণে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো সহজে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চায় না। ঠিক আছে, এরা কিন্তু অনেকটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো সহজে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চায় না। এই যে মিথেন, ইথেন আমরা দেখলাম খুব কম হাইড্রোকার্বনই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, আর খুব কম রাসায়নিক বিক্রিয়া করে। হ্যাঁ, মূলত এই সমস্ত যৌগগুলি প্রতিস্থাপন বিক্রিয়াতে অংশগ্রহণ করে, প্রতিস্থাপন। ঠিক আছে, আর অন্য কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, উচ্চ উষ্ণতায় বিক্রিয়া করে। ঠিক আছে, এই সিগমা বন্ধনটা অনেক শক্তিশালী হওয়ার জন্য এই বন্ধনটাকে ভাঙতে শক্তিটা অনেক বেশি লাগে, আর শক্তিটা বেশি লাগে বলে এরা উচ্চ তাপমাত্রাতে বিক্রিয়া করে, সাধারণত বিক্রিয়া করতে চায় না। এই বন্ধনগুলো সবকটাই হচ্ছে সিগমা বন্ধন। এক বন্ধন মানেই হলো সিগমা বন্ধন। যদি কোশ্চেন করা হয় মিথেনের কটা সিগমা বন্ধন আছে, হ্যাঁ, মিথেনের কটা সিগমা আছে,
এই 4টে সিগমা আছে। ইথেনে কটা সিগমা আছে? 1 2 3 4 5 6 7, 7টা সিগমা আছে। এইভাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। নেক্সট আমরা হাইড্রোকার্বনের নেক্সট যে পার্টটা আছে 2 নম্বর পার্ট, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে চলে যাব। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। 2 নম্বর হাইড্রোকার্বন এটা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা বলা হয় আনস্যাচুরেটেড। অসম্পৃক্ত মানে হচ্ছে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এটা কি রকম? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলা হয়? এই সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণু, দুটো কার্বন পরমাণুর মধ্যে সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন থাকবেই, অবশ্যই থাকবে। এক বন্ধন থাকতেই পারে, তার সাথে দ্বিবন্ধনও থাকবে বা ত্রিবন্ধন থাকবে, তবে গিয়ে আমি এই হাইড্রোকার্বনগুলোকে বলতে পারবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা আমার খেয়াল রাখতে হবে। সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন যে কোনো একটা বন্ধন থাকবে এক বন্ধনের সাথে, ঠিক আছে? তাহলে এখানে কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন বা কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন বর্তমান, তবে গিয়ে আমরা এই হাইড্রোকার্বনগুলোকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। আর এটা বলা বাহুল্য, এখানে উল্লেখযোগ্য যে দ্বিবন্ধনের মধ্যে একটা হলো সিগমা বন্ধন, আরেকটা বন্ধন হলো পাই বন্ধন, ঠিক আছে? এটা হচ্ছে পাই বন্ধন আর এটা হলো সিগমা বন্ধন। আর এই ত্রিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন, ঠিক আছে, আর দুটো হচ্ছে দুটি পাই বন্ধন। হ্যাঁ, যে কোনো দুটো কার্বন পরমাণুর মধ্যে একটাই সিগমা হতে পারে, ঠিক আছে, একটাই সিগমা হতে পারে, আর বাকিগুলো পাই হয়। এখানে দুটো বন্ধন আছে, একটা সিগমা একটা পাই। এখানে তিনটে বন্ধন আছে, একটা সিগমা দুটো পাই। হ্যাঁ, যদি আর একটা বন্ধন থাকতো, কার্বন কার্বন যদি এক বন্ধন থাকতো তাহলে একটাই সিগমা হতো। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে অবশ্যই কিন্তু দ্বিবন্ধন থাকবে বা ত্রিবন্ধন থাকতে পারে। আর দ্বিবন্ধন থাকলে তখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে বলা হয় এই কার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আবার দুটো ভাগ আছে। হ্যাঁ, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুখানা ভাগ আছে। একটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন কাদের বলবো? অ্যালকিন বলবো যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান। কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান, দুটো কার্বন পরমাণুর মধ্যে যদি দ্বিবন্ধন থাকে তখন সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকিন, ঠিক আছে? দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন থাকলে তখন সেটাকে বলবো আমরা অ্যালকিন। দ্বিবন্ধন থাকতে হবে, ঠিক আছে? আর এই অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। CnH2n, অর্থাৎ যদি n সংখ্যক কার্বন পরমাণু থাকে তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 2n সংখ্যক। যদি একটা কার্বন থাকে দুটো হাইড্রোজেন, হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দেখাই। এই অ্যালকিনের প্রথম অ্যালকিন হচ্ছে C2H4, মিনিমাম দুটো কার্বন পরমাণু থাকে। একটা কার্বন পরমাণু যুক্ত অ্যালকিন সম্ভব নয়, কারণ একটা কার্বন যদি হয় তাহলে দুটো হাইড্রোজেন থাকবে CH2। আর আমরা এখানে কন্ডিশনটা কি দেখেছি যে দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি একটাই কার্বন পরমাণু আছে, আর দ্বিবন্ধন সম্ভব নয়, মিনিমাম দুটো কার্বন পরমাণু থাকতেই হবে, ঠিক আছে? সেই কারণে প্রথম অ্যালকিন হচ্ছে C2H4। এই অ্যালকিনটির নাম হচ্ছে ইথিলিন। C2H4 এটা হলো প্রথম অ্যালকিন, ঠিক আছে? C2H4 যতগুলো কার্বন পরমাণু থাকবে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, এটাই হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। আর অবশ্যই দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন থাকতেই হবে, C2H4। এদের যদি বলে স্ট্রাকচারটা কিভাবে করব, তাহলে প্রথমে কার্বন পরমাণুগুলোকে দেখে নেব। দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন দিয়ে দেবো, এটা প্রথম কাজ, কারণ অ্যালকিন মানেই দ্বিবন্ধন থাকবে। দ্বিবন্ধন দিয়ে দিয়েছি। তারপরে দেখবো যে কার্বন পরমাণুর 4টে বন্ধন করার জন্য কটা বন্ধন লাগবে। এই কার্বনটার অলরেডি দুটো বন্ধন আছে, তাহলে আর দুটো বন্ধন লাগবে। এই কার্বনটারও দুটো বন্ধন আছে, আর দুটো বন্ধন লাগবে। দিয়ে ওই বন্ধনগুলোতে একটা করে হাইড্রোজেন দিয়ে দেবো, তাহলে এটা হয়ে গেল ইথিলিনের গঠন। এইভাবে আমরা অ্যালকিনের গঠন করব, ঠিক আছে? তিনটে কার্বন যুক্ত অ্যালকিনের কি হবে? C3H6। হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রোপিন। এই অ্যালকিনটার নাম হলো
প্রোপিন। তাহলে এর গঠনটা কিভাবে করবো? প্রথমে তিনটে কার্বন পরমাণুকে পাশাপাশি লিখে দেবো, ঠিক আছে? যে কোনো দুটো কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন দিয়ে দেবো, একটা দ্বিবন্ধন থাকলেই হবে। অ্যালকিন মানেই একটা দ্বিবন্ধন থাকতে পারে, একাধিক দ্বিবন্ধন থাকতে পারে। একটা দ্বিবন্ধন দিলাম আর অন্য দুটো কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন দিয়েছি। এইবারে প্রত্যেকটা কার্বন পরমাণু চারটে করে বন্ড হয়, এর অলরেডি দুটো বন্ড আছে, তাহলে দুটো দিয়ে দিলাম, চারটে হয়ে গেল। এই কার্বনটাও তিনটে আছে, একটা দিয়ে দিলাম, এটা উপরে দিতে পারি বন্ডটা, নিচেও দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমি নিচে দিয়েছি। আর এই কার্বনটার একটা হাত আছে, আরো তিনটে বন্ড হবে, ঠিক আছে? তাহলে এবার এখানে হাইড্রোজেনগুলো দিয়ে দিলাম, এটা হয়ে গেল প্রোপিনের গঠন। এইভাবে আমরা গঠনগুলো করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকিন, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর নেক্সট এর পরের যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে, হ্যাঁ, দু রকমের অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, এটা এক রকমের। আর 2 নম্বর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন এটা হলো 2 নম্বর অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকাইন। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এটা হলো অ্যালকাইনের সাধারণ সংকেত, CnH2n-2। যতগুলো কার্বন পরমাণু থাকবে তার ডবলের থেকে দুটো হাইড্রোজেন পরমাণু কম থাকবে, যতগুলো কার্বন থাকবে তার দ্বিগুণ অপেক্ষা দুটো হাইড্রোজেন পরমাণু কম থাকবে, CnH2n-2, ঠিক আছে? আর এর যেটা কি সংজ্ঞাটা হচ্ছে, দুটো কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন বর্তমান অবশ্যই থাকতে হবে। দুটো কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন যদি বর্তমান থাকে তখন সেই হাইড্রোকার্বনকে বলবো অ্যালকাইন। হ্যাঁ, ত্রিবন্ধন থাকতে হবে। আর ত্রিবন্ধন মানেই হচ্ছে একটা সিগমা আর দুটো পাই থাকবে, যে কোনো দুটো কার্বন পরমাণুর মধ্যে থাকলেই হবে, একটা ত্রিবন্ধন থাকলেই সেই যৌগটাকে আমরা অ্যালকাইন বলবো। CnH2 সব থেকে সরলতম অ্যালকাইন কি? হ্যাঁ, একটা কার্বন যুক্ত অ্যালকাইন তাহলে সম্ভব নয়, কারণ মিনিমাম দুটো কার্বন থাকতেই হবে, ঠিক আছে? তাহলে সব থেকে প্রথম অ্যালকাইন হচ্ছে C2H2, এটা হলো সর্বপ্রথম অ্যালকাইন। অ্যালকাইনের মধ্যে এটাই প্রথম যৌগ C2H2। এই যৌগের নাম হচ্ছে অ্যাসিটিলিন, এই অ্যালকাইনটির নাম হচ্ছে অ্যাসিটিলিন, C2H2, ঠিক আছে? দেখো N=2 বসিয়েছি, তাহলে হাইড্রোজেন হবে 2 × 2 4 - 2 মানে 2 C2H2। আর এর গঠনটা কিভাবে করব? প্রথমে কার্বন পরমাণু দুটো লিখে নেব, ওই দুটো কার্বনের মধ্যে ত্রিবন্ধন দেব, ট্রিপল বন্ড সি, ট্রিপল বন্ড সি, ঠিক আছে? অ্যাসিটিলিনের C ট্রিপল বন্ড সি দিয়ে দিলাম, হ্যাঁ, দুটো কার্বন পরমাণুর মধ্যে ট্রিপল বন্ড দিয়ে দিলাম, C ট্রিপল বন্ড সি। তারপরে এর তিনটে হাত অলরেডি হয়ে গেছে, তিনটে বন্ড, তাহলে আর একটা বন্ড দিলেই হবে। এই কার্বনটারও তিনটে বন্ড হয়ে গেছে, আর একটা বন্ড দিলেই হবে। এটা হয়ে গেল C2H2, এটা হয়ে গেল C2H2, ঠিক আছে? C2H2 স্ট্রাকচার। হ্যাঁ, এরপরে যদি তিনটে কার্বন যুক্ত অ্যালকাইন যদি দেওয়া হয় C3H6, এটা হচ্ছে তিনটে কার্বন যুক্ত অ্যালকাইনের সংকেত, C3H6। যতগুলো কার্বন আছে তার ডবল সংখ্যক হাইড্রোজেন আছে, C3H6। তাহলে এখানে কি হবে? এটা প্রথমে তিনটে কার্বনকে আমরা লিখে নেব, যে কোনো দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড দিয়ে দেবো, হ্যাঁ, আরেকটা বাকি দুটো কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড দেবো। তাহলে এই কার্বনটার তিনটে বন্ড হয়ে গেছে, আর একটা বন্ড হবে। এই কার্বনটার তিনটে বন্ড আর একটা বন্ড, চারটে বন্ড হয়ে গেছে। আর এই কার্বনটার আরো তিনটে বন্ড হবে, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুগুলো এবার দিয়ে দেবো। একটা কথা এখানে উল্লেখযোগ্য, হাইড্রোজেনগুলোর সঙ্গে কিন্তু কার্বন পরমাণু সবসময় এক বন্ধনই করবে, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুগুলোর যেহেতু একটাই ইলেকট্রন থাকে সর্বস্থ কক্ষে, সেই জন্য হাইড্রোজেন পরমাণুগুলোর সঙ্গে কার্বনের কিন্তু সর্বদা এক বন্ধনই হবে। এগুলো কিন্তু ভুল করেও কেউ দ্বিবন্ধন ত্রিবন্ধন কেউ করবে না, এটা সর্বদা এক বন্ধন হবে। হাইড্রোজেন মানেই সিঙ্গেল বন্ড হবে। হ্যাঁ, আমি এখনো যতগুলো স্ট্রাকচার দেখি সবইতে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড দেখিয়েছি। আর ট্রিপল বন্ড ডাবল বন্ড এগুলো কিন্তু কার্বন পরমাণু নিজেদের মধ্যে হবে, ঠিক আছে? এটা হয়ে গেল প্রোপাইনের সঙ্গে, এটা প্রোপাইন, ঠিক আছে? পরে আমরা নামকরণে আসবো। তাহলে এই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা দেখলাম দু রকমের হচ্ছে, একটা হচ্ছে অ্যালকিন, একটা অ্যালকাইন। অ্যালকিনের সাধারণ সংকেত দেখলাম CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, ঠিক আছে? এখানে দেখলাম দ্বিবন্ধন থাকলে অ্যালকিন আর ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন, ঠিক আছে? এখানে দেখলাম সিগমা বন্ড থাকে, তার সাথে পাই বন্ধনও থাকে। আর এই পাই বন্ধনটা দুর্বল হয়, সিগমা বন্ধনটা অনেকটা শক্তিশালী হয়, কিন্তু পাই বন্ধনটা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির হয়, অল্প শক্তি দিলেই পাই বন্ধন ভেঙে যাবে। আর এই কারণেই এই পাই বন্ধন থাকলেই, যে সমস্ত যৌগে পাই বন্ধন থাকবে সেই সমস্ত যৌগগুলো কিন্তু
সহজেই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, সেই জন্য এরা একটু সক্রিয় প্রকৃতির হয়। অ্যালকিন অ্যালকাইন, অ্যালকেন অপেক্ষা কিন্তু অনেকটাই সক্রিয়। অ্যালকেন খুব সহজে রাসায়নিক বিক্রিয়া করতে চায় না, কিন্তু অ্যালকিন অ্যালকাইন সাধারণ তাপমাত্রাতেই রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। ঠিক আছে, যুত বিক্রিয়া করে, হ্যাঁ যুত বিক্রিয়াটা খুব ভালো অংশগ্রহণ করতে পারে, কারণ সাধারণ তাপমাত্রাতেই পাই বন্ধনটা ভেঙে যায়, তার ফলে অন্যান্য মৌলগুলো এদের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে, আর এই অসম্পৃক্ত বলা হচ্ছে কেন? অসম্পৃক্ত মানে হচ্ছে একটা কার্বনের সঙ্গে সর্বাধিক 4টে হাইড্রোজেন যুক্ত হতে পারে। আমরা এর আগে দেখেছি অ্যালকেনে, মিথেনে 4টে হাইড্রোজেন থাকে, সর্বাধিক 4টে হাইড্রোজেন থাকতে পারে, কিন্তু এখানে এদের মধ্যে এদের সাথে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে 4টা হাইড্রোজেন নেই। এই কার্বনটার সঙ্গে যেমন একটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে এর সঙ্গে আরো 3টে হাইড্রোজেন যুক্ত হতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা অসম্পৃক্ত, হাইড্রোজেন দ্বারা এরা সম্পৃক্ত হয়নি, আরো 3টে হাইড্রোজেন এর সঙ্গে যুক্ত হতে পারবে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এই হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট আমরা চলে যাব বিভিন্ন প্রকার মূলক। মূলকে আমরা চলে যাব। মূলক, মূলক বলতে কি বুঝি আমরা? মূলক মানে হচ্ছে অনেকগুলো পরমাণু যখন একত্রে থাকে তখন তাকে বলা হয় মূলক, একত্রে থাকবে। জৈব মূলক, জৈব মূলক, হাইড্রোকার্বন ঘটিত জৈব মূলক। হ্যাঁ, হাইড্রোকার্বন ঘটিত জৈব মূলক, অনেকগুলো পরমাণু জোট যখন একত্রে অবস্থান করবে তখন তাকে বলা হয় মূলক। এবারে অনেকগুলো পরমাণু মানে কি? যদি সেই পরমাণুগুলো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন হয়, হ্যাঁ কার্বন আর অনেকগুলো হাইড্রোজেন মিলে যে মূলকটা তৈরি হয় সেই মূলকগুলোকে বলা হয় হাইড্রোকার্বন ঘটিত জৈব মূলক। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল হচ্ছে এর, হাইড্রোকার্বন ঘটিত জৈব মূলকের এক্সাম্পল হচ্ছে অ্যালকিল। অ্যালকিল, অ্যালকিল হচ্ছে একটা এক্সাম্পল। অ্যালকিল কোত্থেকে এসছে? ALKYL, অ্যালকিল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বিয়োগ করলে অ্যালকিল পাওয়া যায়। এক্সাম্পল মিথেন, হ্যাঁ CH4, এখান থেকে একটা হাইড্রোজেনকে আমি অপসারিত করছি। হ্যাঁ, এই মিথেন থেকে আমি একটা হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করছি, তাহলে কি হবে? মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করবে CH3 হবে। এটা বন্ড, কারণ একটা বন্ড ফাঁকা আছে। একটা কার্বনের সর্বাধিক 4টে হাত হয়, কিন্তু এখানে 3টে হাইড্রোজেন আছে, তাহলে একটা হাত ফাঁকা আছে, CH3 একটা বন্ড ফাঁকা আছে। এটা যদি স্ট্রাকচারটা দেখা হয় তাহলে এই রকম হবে, CH3 একটা বন্ড ফাঁকা আছে। এইটা হচ্ছে একটা মূলক, এই মূলকের নাম হচ্ছে মিথাইল মূলক, মিথাইল মূলক। আবার এটা ইথেন, ইথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে অপসারিত করি তাহলে 6টা হাইড্রোজেন ছিল, কটা হাইড্রোজেন? 5টা হাইড্রোজেন হয়ে যাবে। এই মূলকটার নাম হচ্ছে ইথাইল মূলক। এই মূলকগুলোকে বলা হয় অ্যালকিল মূলক। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে যদি অপসারিত করি তাহলে যে মূলকটা পাওয়া যাবে সেই মূলকটাকে বলা হয় অ্যালকিল মূলক। এবার মিথেন থেকে পাচ্ছি মিথাইল মূলক, ইথেন থেকে পাচ্ছি ইথাইল মূলক। হ্যাঁ, এই মূলকগুলো কিন্তু রাসায়নিক বিক্রিয়াতে অপরিবর্তিত থাকে। যখন এই মূলকগুলো কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, রাসায়নিক বিক্রিয়ার আগে মূলকগুলোর যা স্ট্রাকচার থাকে বা যা সংকেত থাকে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার পরেও কিন্তু মূলকগুলোর কোনো পরিবর্তন হয় না, মূলকগুলো একই থাকে। ঠিক আছে, আর এই মূলকগুলোর সঙ্গে বিভিন্ন ধরনের কার্যকরী মূলকগুলো যুক্ত হয়ে একটা জৈব যৌগ গঠিত হয়। ঠিক আছে, এরকম অনেক মূলক আছে। এটা একটা উদাহরণ দেখালাম, এটা হাইড্রোকার্বন ঘটিত জৈব মূলক, কারণ হাইড্রোজেন কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু নেই, সেই জন্য এগুলো হচ্ছে হাইড্রোকার্বন ঘটিত মূলক। হ্যাঁ, এটা মিথাইল মূলক, এটা ইথাইল মূলক। CH3 বন্ড, C2H5 বন্ড, এগুলো একটা করে বন্ড সবসময় রাখতে হবে, কারণ এখানে একটা করে পরমাণু বেরিয়ে গেছে, সেজন্য ওদের একটা ফাঁকা আছে আর কি যোজদারা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এরপরে কার্যকরী মূলক। কার্যকরী মূলকে আমরা চলে যাব, খুবই ইম্পর্টেন্ট। কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক হলো এই সমস্ত মূলকগুলি হচ্ছে কতগুলো পরমাণু জোট, ঠিক আছে, কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পরমাণু থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে,
নাইট্রোজেন থাকতে পারে। এই সমস্ত পরমাণুগুলো মিলে এক ধরনের পরমাণু জোট তৈরি হয়, যে পরমাণু জোটগুলো জৈব যৌগটার রাসায়নিক ধর্ম, প্রকৃতি, গঠন, হ্যাঁ, বিক্রিয়া, এই সমস্ত ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করে। রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়, রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রিত হয়, ভৌত ধর্ম নিয়ন্ত্রিত হয়, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই ধর্মগুলো নিয়ন্ত্রিত হয়। যে মূলকগুলো এই ধর্মগুলোকে নিয়ন্ত্রণ করে সেই মূলকগুলোকে বলা হয় কার্যকরী মূলক। ঠিক আছে, জৈব যৌগের মধ্যে থেকে যে মূলকগুলো ওই জৈব যৌগটা রাসায়নিক ধর্ম, প্রকৃতি এগুলোকে নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে, যেমন কার্যকরী মূলকে কতগুলো কার্যকরী মূলকের নাম আমরা জানবো প্রথমেই। হ্যাঁ, যেমন হাইড্রক্সিল। ঠিক আছে, হাইড্রক্সিল হলো কার্যকরী মূলক। হাইড্রক্সিল এটা নাম কার্যকরী মূলকটা। এটা হলো গঠন OH। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রক্সিলের গঠন OH। আর এই হাইড্রক্সিল মূলকটা যে জৈব যৌগে থাকে, ঠিক আছে, যে জৈব যৌগে এই হাইড্রক্সিল মূলকটা থাকে সেই জৈব যৌগটার নাম হয় অ্যালকোহল। অ্যালকোহল শ্রেণীর যৌগ। হ্যাঁ, অ্যালকোহল বলে, আবার ফেনলও বলা হয়। ফেনল শ্রেণীর যৌগ, অ্যালকোহল শ্রেণীর যৌগ তৈরি হতে পারে, আবার ফেনল যৌগ তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জৈব যৌগের, এটা হলো জৈব যৌগের শ্রেণী। ঠিক আছে, এটা জৈব যৌগের শ্রেণী। এটা হলো মূলকের গঠনটা OH, আর এটা হলো নামটা, মূলকের নাম। জৈব যৌগের শ্রেণী, অ্যালকোহল শ্রেণীর যৌগ OH থাকলে অ্যালকোহলও বলতে পারি যৌগটাকে, জৈব যৌগটাকে, আবার ফেনলও বলতে পারি। আর উদাহরণ এখানে দিয়ে দিই, উদাহরণ যেমন মিথানল CH3OH, এটা হলো মিথানলের সংকেত। এই যে OH রয়েছে এটা হচ্ছে কার্যকরী মূলক OH। OH-টা হচ্ছে এখানে কার্যকরী মূলক। এই OH-টা আছে বলে আমি এটাকে অ্যালকোহল বলতে পারছি। ঠিক আছে, এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল, নাম মিথাইল অ্যালকোহল। আবার এটাও একটা হতে পারে C6H5OH, এর নাম হচ্ছে ফেনল। এটার নাম হচ্ছে ফেনল C6H5OH। তাহলে OH থাকলে দেখতে পাচ্ছি আমরা ফেনলও বলতে পারি, আবার মিথাইল অ্যালকোহলও বলতে পারি। আরও আছে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, এটা একটা হাইড্রক্সিল। নেক্সট 2 নাম্বার হচ্ছে ফরমাইল। ফরমাইল, হ্যাঁ, ফরমাইল এটা একটা কার্যকরী মূলক। ফরমাইল স্ট্রাকচার হচ্ছে CHO। এই যে এটা হলো স্ট্রাকচার CHO। কার্বনের 4টে বন্ড, ডাবল বন্ড দ্বারা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। যেহেতু অক্সিজেন হচ্ছে দ্বিযোজী, অক্সিজেনের জুদা 2, ডাবল বন্ড দ্বারা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। হাইড্রোজেন একযোজী, একটা বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, আর এটা একটা বন্ড ফাঁকা থাকে। ঠিক আছে, এটা কোনো মূলক অন্য কোনো মূলকের সঙ্গে যোগ হয়ে যৌগ তৈরি করবে। এটা হচ্ছে অ্যালডিহাইড। এগুলো হচ্ছে একটা বন্ড, এগুলো হলো বন্ড। ঠিক আছে, এটা হলো ফরমাইল মূলক, জৈব যৌগের শ্রেণী। এই ফরমাইল মূলক থাকলে যে জৈব যৌগ তৈরি হয় সেগুলোকে বলা হয় অ্যালডিহাইড। অ্যালডিহাইড শ্রেণীর যৌগ। ঠিক আছে, অ্যালডিহাইড শ্রেণীর যৌগ, অ্যালডিহাইড CHO, এটা বলতে হয়েছে অ্যালডিহাইড। হ্যাঁ, আর এর উদাহরণ দিচ্ছি একটা, এটা যেমন CH3CHO, এই জোড় নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড CH3CHO। এই যে এখানে এটা হচ্ছে কার্যকরী মূলক CHO। এই CHO আছে বলেই এইটার নাম অ্যালডিহাইড হয়েছে। এটা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ হচ্ছে CHO, CH3CHO, অ্যাসিটালডিহাইড। নেক্সট হচ্ছে 3 নাম্বার কার্যকরী মূলক, এটা হচ্ছে কিটো। কিটো কার্যকরী মূলকের নাম কিটো। এটার গঠনটা হচ্ছে C ডবল বন্ড O, এখানে দুটো বন্ড ফাঁকা থাকবে। অক্সিজেনের সঙ্গে দ্বিযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে CO, আর দুটো বন্ড কিন্তু ফাঁকা থাকবে। কার্বনের 4টে বন্ড, দুটো বন্ডের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে, আর দুটো বন্ড ফাঁকা থাকবে CO। এটা হচ্ছে কিটো, কিটো গ্রুপ। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কিটোন শ্রেণীর যৌগ। এই জৈব যৌগটা, এই কার্যকরী মূলকটা থাকলে যে জৈব যৌগগুলো তৈরি হয় তাদের সেই শ্রেণীটা হচ্ছে কিটোন। কিটোন শ্রেণীর যৌগ গঠিত হয়। CO থাকলে কিটোন শ্রেণীর যৌগ গঠিত হয়, কিটোন। এটার উদাহরণ কি? কিটোনের উদাহরণ হচ্ছে, একটা কিটোন এর নাম হচ্ছে CH3COCH3, এর নাম হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোন, এটার নাম হলো
অ্যাসিটোন CH3COCH3 অ্যাসিটোন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কার্যকরীমূলক কিটো, এই কিটোটা আছে বলেই ঠিক আছে এটা হচ্ছে কিটো শ্রেণীর যৌগ অ্যাসিটোন এর নাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এরপর আমরা করব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগের নাম আমরা পড়ব এরপর। কার্বক্সিলিক অ্যাসিড 4 নাম্বার, কার্বক্সিলিক অ্যাসিড কার্যকরীমূলকের নাম কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, আমরা কার্বক্সিলিক বললেও হবে, কার্বক্সিলিক গ্রুপটার নাম হচ্ছে কার্বক্সিলিক। গঠনটা একটু দেখে নিই, COOH, এই যে এইভাবে থাকে, আর একটা অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড ও থাকে আর একটা OH মূলক থাকে C এর সাথে, দিয়ে এই এটা হচ্ছে গঠন, এটা হলো কার্বক্সিলিকের গঠন। ঠিক আছে, এটাকে সংক্ষেপে অনেকে COOH ও বলে থাকে, এটা সংক্ষিপ্ত COOH। আমি ভেঙে দেখিয়েছি স্ট্রাকচারটাকে যে কোন পরমাণুর সঙ্গে কি বন্ধন দ্বারা যুক্ত আছে COOH, আর একটা বন্ড ফাঁকা থাকে। এটা হলো কার্বক্সিলিক মূলক। তাহলে এখানে দেখতে পাচ্ছি কার্বক্সিলিক মূলক দুটো কার্যকরী মূলকের সমষ্টি। এখানে কিটো গ্রুপও আছে, আবার এখানে হাইড্রক্সিল মূলকও আছে, কিটো মূলকও আছে, হাইড্রক্সিল মূলক আছে। সেই জন্য কিটো মূলক এবং হাইড্রক্সিল মূলক যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটায়, কার্বক্সিলিক মূলকটা ওই দুরকম রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। কিটো মূলকের রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটাতে পারে, আবার হাইড্রক্সিল মূলকের রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটাতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে কার্বক্সিলিক। এটা হচ্ছে যেটা নাম হচ্ছে নাম কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানেই হচ্ছে জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক গ্রুপ থাকলে, কার্বক্সিলিক কার্যকরী মূলক থাকলে, হ্যাঁ, যে জৈব যৌগের শ্রেণীটা হয় সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, এগুলোকে জৈব অ্যাসিড বলা হয়। এই কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে জৈব অ্যাসিড বলা হয়। হ্যাঁ, অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড যেমন HCOOH, এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড HCOOH। CH3COOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড, এটা ফর্মিক অ্যাসিড, এটা অ্যাসিটিক অ্যাসিড, এগুলো একটা জৈব অ্যাসিড। এই যে COOH, এই COOH কার্যকরী মূলকটা আছে, এখানেও COOH কার্যকরী মূলকটা আছে। এই ফর্মিক অ্যাসিডে থাকে পিঁপড়ের হুলে থাকে, এটা ভিনিগার। এই অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ভিনিগার হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, ভিনিগার। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডেরই আরেকটা নাম হচ্ছে ভিনিগার। তাহলে এটা হলো কার্বক্সিলিক গ্রুপ। নেক্সট 5 নম্বর গ্রুপ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যামিন বা অ্যামিনো, অ্যামিনো গ্রুপ। অ্যামিনো গ্রুপের গঠন কি? এটা কিন্তু নাইট্রোজেন থাকে আর NH2, এই গ্রুপটায় কিন্তু কোনো কার্বন থাকে না। ঠিক আছে, যেন এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কার্বন বিহীন একটি কার্যকরী মূলকের নাম কি? কার্বন বিহীন একটা কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যামিনো, NH2, অ্যামিনো বলা হয় কি, অ্যামিন। আবার আরেকটা আছে হাইড্রক্সিল, হাইড্রক্সিল মূলকও কার্বন থাকে না, OH, তাই না? হাইড্রক্সিল মূলকের গঠনটা হচ্ছে OH, এখানেও কোনো কার্বন নেই। আর অ্যামিনোর গঠনটা হচ্ছে NH2, এখানেও কোনো কার্বন নেই। তাহলে এই দুটো হচ্ছে কি কার্বন বিহীন, কার্বন পরমাণু বিহীন কার্যকরী মূলক, কার্বন পরমাণু বিহীন কার্যকরী মূলক, অ্যামিন, NH2। কার্বন পরমাণু বিহীন কার্যকরী মূলকের নাম কি? NH2। ঠিক আছে, মানে কার্যকরী ফাংশনাল গ্রুপ, হ্যাঁ, বাই অ্যাবসেন্স কার্বন। ঠিক আছে, OH হবে, হাইড্রক্সিল হবে। তাহলে এটার নামটা, শ্রেণীর নাম কি হয়? এটা অ্যামিন যৌগ হয়। হ্যাঁ, এই যৌগকে বলা হয় অ্যামিন যৌগ। ঠিক আছে, অ্যামিনো গ্রুপ থাকলে সেই যৌগগুলোকে বলা হয় অ্যামিন যৌগ, NH2। এগুলো ক্ষারকীয় হয়, সাধারণত ক্ষারকীয় প্রকৃতির হয়। এই অ্যামিন যৌগগুলো সাধারণত কি প্রকৃতির হয়? ক্ষারকীয় প্রকৃতির হয়। এগুলো জেনে রাখতে হবে, পরে ডিটেলস আমরা পড়বো, আরো উঁচু ক্লাসে আমরা আরো ডিটেলসে পড়বো ক্ষারকীয় অ্যামিন। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে CH3NH2, CH3NH2, মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন, CH3NH2 মিথাইল অ্যামিন। এই যে NH2, এটা হচ্ছে কার্যকরী মূলক NH2, এই NH2টা আছে বলে এটাকে অ্যামিন বলছি আমরা, মিথাইল অ্যামিন। আরো হবে ইথাইল অ্যামিন, আর অনেকগুলোই হবে, ইথাইল অ্যামিন, প্রোপাইল অ্যামিন। ঠিক আছে, এইভাবে আমরা
নামগুলো বলতে পারবো। নেক্সট আমরা চলে যাব এরপর যেটা আছে কার্যকরীমূলকের নাম হচ্ছে এটা, ঠিক আছে, অক্সো। হ্যাঁ, অক্সো নামটা এখানে লিখতে হবে, অক্সো। এই যেটা হচ্ছে গঠনটা, অক্সিজেন দুদিকে দুটো বন্ড, এখানেও কিন্তু কোনো কার্বন নেই, কার্বনবিহীন কার্যকরীমূলক, ঠিক আছে। ও থাকবে আর দুদিকে দুটো বন্ড থাকবে, যেহেতু অক্সিজেন দ্বিযোজী, ওই যে দুটো বন্ড, দুদিকে দুটো বন্ড আছে, অক্সিজেন যেহেতু দ্বিযোজী, এটাও একটা কার্যকরীমূলক, কার্যকরীমূলকের গঠন। এটার নাম হচ্ছে, জৈব যৌগের শ্রেণীর নাম হচ্ছে ইথার, ঠিক আছে, জৈব যৌগের এটার নাম হচ্ছে ইথার। মানে এই যদি কার্যকরীমূলকটা থাকে, এই কার্যকরীমূলকটা যে সমস্ত জৈব যৌগে বর্তমান, সেই জৈব যৌগগুলোকে বলা হয় ইথার শ্রেণীর জৈব যৌগ, ঠিক আছে, অক্সো, ইথার শ্রেণীর জৈব যৌগ। এক্সাম্পল কি, CH3O CH3, এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। এই যে এটা হচ্ছে কার্যকরীমূলক অক্সো। এই কার্যকরীমূলকটা থাকলে সেই সমস্ত যৌগগুলোকে বলা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ, ঠিক আছে, ইথার শ্রেণীর যৌগ, CH3O CH3, ডাইমিথাইল ইথার। এইরকম যৌগ আরো আছে ইথার শ্রেণীর যৌগ, C2H5O C2H5, এটা হচ্ছে ডাইইথাইল ইথার। এই যৌগটা হচ্ছে ডাইইথাইল ইথার। হ্যাঁ, এটাও এই যে কার্যকরীমূলক, এটা অক্সো। হ্যাঁ, এই তাহলে এই কার্যকরীমূলকটা থাকলে সেই সমস্ত জৈব যৌগের নাম হচ্ছে ইথার, এটা কার্বনবিহীন কার্যকরীমূলক। তাহলে এই কার্যকরীমূলকগুলি সাধারণত আমাদেরকে ভালো করে পড়তে হবে। এছাড়া আরো কিছু কিছু কার্যকরীমূলক আছে, সেগুলো আমাদের এখন ক্লাস 10-এর প্রয়োজন নেই। হ্যাঁ, যেমন এস্টার, একটা কার্যকরীমূলক এস্টার আছে, হ্যালোকার্বনিল আছে, এই ধরনের আরো কিছু কার্যকরীমূলক আছে, যেগুলো এখন প্রয়োজন নেই। আমাদের এই কার্যকরীমূলকগুলি ভালো করে শিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কার্যকরীমূলক।